আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 2025 সালে শিশুদের মাঝে সহিংসতা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। শিশুদের মাঝে ছড়াচ্ছে স্ক্যাবিস রোগের প্রাদুর্ভাব। জাতীয় জাদুঘরের প্রতি আকর্ষণ কমছে দর্শনার্থীদের। এবারে বিস্তারিত। 13ই মে রাজধানী তেজকুনিপাড়ায় 5 বছর বয়সী শিশু রোজামণিকে নির্মমভাবে হত্যা করে ময়লার ড্রেনের স্তূপে ফেলে দেওয়া হয়। রোজামণির মতো এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন পত্রিকার পাতায় উঠে আসে। 2025 সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোহাম্মদ রাব্বি হোসেনের রিপোর্টে। প্রতিদিন পত্রিকার পাতা ও অনলাইনের হেডলাইন হয়ে উঠছে নিষ্পাপ শিশুদের কান্নার প্রতিচ্ছবি। কোথাও হত্যা, কোথাও ধর্ষণ, কোথাও পাষণ্ড বাবা মার হাতেই শিশুর নির্মম পরিণতি। শিশুদের উপর নৃশংসতা এই যেন এক ভয়ঙ্কর নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি রাজধানীর তেজকুনিপাড়ায় 5 বছর বয়সী শিশু রোজামণিকে নির্মমভাবে হত্যা করে ময়লার ড্রেনের স্তূপে ফেলে দেওয়া হয়। 12 মে দুপুরে তার সহপাঠীদের সাথে খেলতে বের হয়। তারপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। সোমবারে 2টার পরে রোজামণি নিউজ হয়েছে, মঙ্গলবারে 10:30 বাজে পাওয়া গেছে বস্তার ভিতরে। ওরা মাইরা ধোয়া লাগছে। ওই দিনই সোমবার দিন এই সন্ধ্যা মালয়েশিয়ার টাইম 8টা আর বাংলাদেশ টাইম 6টা বাজে। ওই সময় বিদেশ থেকে একটা দুর্ঘটনা শুনলে পরিবার থেকে অনেক কষ্ট লাগে। তো শুই না, আমি গত শুক্রবার রাত্রে আসলাম। সবার কাছে অনুরোধ যাতে সত্য ঘটনাটা এরা যেভাবে এরা প্রকাশ করে। আমি একজন বাবা হিসাবে আমার জোর দাবি। শিশুটির বাবা মা, তার ভাই বোন, এলাকাবাসীরা বলছেন এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চান। ওই বাচ্চা যে মারছে ফাঁসি হওয়া উচিত, এলাকাবাসী সবার পক্ষ থেকে। এটা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক এর তথ্য মতে 2025 সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট 70টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এই সংখ্যা শুধু সরকারি নথিভুক্ত ঘটনা, বাস্তব চিত্র আরো ভয়াবহ। আসলে পেপারে যখন আমরা নিউজটা দেখেছি রোজামণির, দেখলাম যে তাকে মুখ নাকি পোড়ানো, ঝলসানো এবং গলায় রশি দেওয়া ছিল এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রেখেছে এই বিজয় সরণি একটা ফ্লাইওভার সংলগ্ন একটা এতে। তো ওই ঘটনা জানার পর এরকম পেপারে যে ঘটনাই আসুক, আমরা কিন্তু আসলে স্পটে গিয়ে আমরা তাদেরকে আইনগত সহায়তা দিই, তার পাশে দাঁড়াই, তার যে ক্রাইসিস মুমেন্টটা এটা জানি কিছুটা আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা তাদের কাছে যাই। তো সেই জন্য আমি আজকে সকালে তেজগাঁ থানায় গিয়েছি এবং এর মামলার যে আয়ো তার সাথে কথা বলেছি এবং মামলায় কিভাবে আমরা সহযোগিতা করব এইভাবে পুলিশের সাথে একটু কথা বলে আসছি যে আমরা ওই ভিকটিমকে, তার পরিবারকে আমরা এই মামলায় আইনগত সহায়তা দিব এবং তারা আমাদের সহযোগিতা করবে। পারিবারিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতি শিশুদের জন্য এক ভয়াবহ পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক গবেষকরা মনে করেন, সমাজ চিন্তাবিদরা মনে করেন, এখানে ডিজিটাল যে সিস্টেম সেটার একটা অপপ্রয়োগ হচ্ছে, অর্থাৎ ডিজিটাল বা প্রযুক্তি টেকনোলজি প্রপারলি ইউজ হচ্ছে না, অর্থাৎ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, সঠিক মানুষের কাছে যাচ্ছে না, যেটাও অনেক সময় মানুষকে অপকালচারের দিকে ধাবিত করছে। একইভাবে মৌলিক নৈতিক যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই শিক্ষা, ইথিক্সের ভ্যালুর যে শিক্ষাগুলো, সেটাও ব্যত্যয় করছে। পারিবারিক যে ব্যবস্থা, যৌথ থেকে একক পরিবার, সেটাও ভেঙে যাচ্ছে, অর্থাৎ কেয়ারিংয়ের যে জায়গাটা সেটাও কমে যাচ্ছে। এর সাথে আরও যে দারিদ্রের দুষ্ট চক্র এগুলোও আছে। শহর এলাকায় ঘটছে শহরের নানান ধরনের প্রবলেম। এই প্রবলেমগুলো কারণ ব্যক্তিগত রেষারেষি, পারিবারিক রেষারেষির জের ধরে একজনকে খুন করে ফেলছে, ভিকটিম বানাচ্ছে যে নিঃস্ব বা দুর্বল তাকে। তবে আমরা যদি এই
সহিংসতা থেকে অপসংস্কৃতি থেকে মুক্তি চায়, এটা রাষ্ট্রের পাশাপাশি গোটা সমাজ, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক আমরা যারা আছি, সবশেষ তার পরিবার, সর্বস্তর থেকে সচেতন হতে হবে, সবাইকে আন্তরিক হতে হবে এবং প্রপার স্টেপস নিতে হবে। এবং যারা এই যে ভিকটিম বানাচ্ছে, ভিকটিমাইজ করছে, তাদেরকে সঠিক বিচারের মধ্য দিয়ে সুবিচার নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে, যাতে এ জাতীয় ঘটনা অন্য কেউ পরবর্তীতে ঘটানোর ক্ষেত্রে দুঃসাহস আর না করে। মোহাম্মদ রাবি হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে কমছে না শব্দ দূষণের মাত্রা। যানবাহনে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক হর্ন। অতিরিক্ত শব্দের ফলে মাথা ব্যথা সহ নানা সমস্যা নিত্যসঙ্গী শিক্ষার্থী সহ নগরবাসীর। দূষণ রোধে কার্যকর পদক্ষেপ দরকার বলে মত বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছে মারিয়া আফরিন মাহি। রাজধানী সহ সারা দেশে শব্দ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। অতিমাত্রার শব্দ যেন নগরবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অকারণে চালকেরা হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে। শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটালের সামনে গাড়ি চলাফেরার সময় অতিরিক্ত হর্ন বাজানোর ফলে দীর্ঘস্থায়ী শব্দ দূষণ শিক্ষার্থীদের শ্রবণ শক্তি, মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। বিনা কারণে এসে তারা শব্দ দূষণ করছে। দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা খুবই বিরক্ত। আর এটা যদি প্রশাসনের আওতায় আনে বা প্রশাসন যদি দেখে বা আইনগত বা দিক থেকে বা সরকারি দিক থেকে যদি এটা বিবেচনা করে, আমার মনে হয় যে শব্দ দূষণ আরও দিন দিন হ্রাস পাবে। আইন ভাঙার প্রবণতাটা বেশি হয়ে গেছে, যার কারণে সবাই দ্রুত চলাচলের কারণে হর্ন ইউজ করতেছে বেশি। এই একটা কারণে শব্দ দূষণটা রাস্তাঘাটে আমাদের বেশি হচ্ছে এবং এটা আমাদের ব্রেনে ইফেক্ট করা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শব্দ দূষণ মুক্ত ক্যাম্পাসে দাবি জানিয়েছেন। তারা মনে করেন অতিরিক্ত হর্ন বাজানো নির্মম কাজের শব্দ, যানবাহনের কোলাহল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্ত পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। আমরা তো সবাই সবকিছু জানি কিন্তু মানি না। অতিরিক্ত হর্ন বাজানোর কারণে আমাদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, পাশাপাশি হচ্ছে এখানে আমাদের অনেকের কানের শুনতে কম পায়। এইটা হচ্ছে একটা বড় একটি সমস্যা। শব্দ দূষণের একটা নীরব ঘাতক। তো এটা মানে একদিক থেকে গাড়ি চালকদের যেমন ক্ষতি করছে, তো অন্য দিক থেকে পথচারী যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদেরও সমানভাবে ক্ষতি করছে। তো আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি যে যাতে তারা মানে অযথা হর্ন না বাজায়। মানুষের শ্রবণ শক্তি শব্দে অসহনীয় মাত্রা সর্বোচ্চ 40 ডেসিবেল, কিন্তু হাইড্রোলিক হর্ন শব্দ ছড়ায় 120 ডেসিবেল পর্যন্ত। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি কমে যাওয়া, বধিরতা, মেজাজ খিটখিটে হওয়া, ঘুম কম হওয়া, হৃদরোগ নানা সমস্যা দেখা দিচ্ছে। সহনীয় মাত্রার চেয়ে বেশ কয়েক গুণ বেশি শব্দ দূষণের কবলে কিন্তু আমাদের রাজধানীর সব এলাকা। গবেষণা বলছে যে দেখা যাচ্ছে যে অন্তত 2 থেকে 3 গুণ বেশি। এতে বিশেষ করে সব বয়সের মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে গর্ভবতী নারী এবং শিশুরা বেশি। আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দ দূষণের ফলে বিশেষ করে শিশুদের মানসিক বিকাশটা ভালো হচ্ছে না, তাদের ঘুমে ব্যাঘাত ঘটছে, শ্রবণ শক্তি হ্রাস পাওয়া, বধিরতা এগুলো ডেভেলপ করছে এবং এই শব্দ দূষণের কারণে কিন্তু গর্ভে থাকা শিশুরও ক্ষতি হতে পারে। শব্দ দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মত নগর পরিকল্পনাবিদদের। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে চর্মরোগ, স্ক্যাবিজ বা খোঁচপাচড়া রোগ। শিশু থেকে বুড়ো যে কারোরই এই রোগ হতে পারে, তবে শিশুদের মাঝে এই রোগ সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি। কিন্তু অনেকেই জানে না এই রোগের সংক্রমণ ও চিকিৎসা সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের প্রতি বাড়তি যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। বিস্তারিত দেখুন সাদিকা নাম সাদের প্রতিবেদনে। বাংলাদেশে শিশুদের মধ্যে ছোঁয়াচে চর্মরোগ, স্ক্যাবিজ বা খোঁচপাচড়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্ক্যাবিজ এক ধরনের পরজীবী দ্বারা সৃষ্ট চর্মরোগ। এটি খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগে গিয়েও দেখা যায় অভিভাবকরা সন্তানদের নিয়ে স্ক্যাবিজ রোগের চিকিৎসা নিতে আসছেন। এটা প্রথমেই বিচা 2-1টা ছিল, তো চুলকানি খুব একটা ছিল না। তারপরে একে একে মানে হাঁটুতে তো দেখছো তোমরা, এটা অনেকগুলা হয়েছে। তারপরে শরীরেও 2-1টা করে হয়েছে। খাওয়া দাওয়ার রুচি কমে গেছে। তারপরে ও শারীরিকভাবে অসুস্থ ফিল করতেছে। এই জন্য আস্তে আস্তে আমরা এটা আর কি বুঝছি। না, ব্যাপক চুলকায় না, কিন্তু খুব এটা জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে। ঘামাচির মতো হইতেছিল প্রথমে,
এরপরে ও বললো যাবো আমার ঘামাচির মতো হইতেছে কিন্তু এখান থেকে চুলকায় অনেক। পরে আমরা আনলাম আইনা ডাক্তারের কাছ থেকে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াইলাম। তো খাওয়ানোর পরে চুলকানি ভালো হইলো না, প্রায় 15 দিন আগে দেখলাম অনেক ছড়াই গেছে। তো আমাদের ওখান থেকে মাদারীপুরে আমরা একজন ডাক্তারে দেখাইলাম, তো উনি কিছু ওষুধ দিল। তো দেওয়ার পর 15 দিন হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন দেখতেছি না। ওই পরিপ্রেক্ষিতে তারা বললো আপনারা ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। তো আমরা গতকালকে ঢাকা শিশু হাসপাতালে ওরে নিয়ে আসছি, আর অন্য সমস্যাও ছিল। তো আজকে এই জন্য ডাক্তার দেখাইলাম আর কি। ওর অনেক কষ্ট হয়, রাতের বেলা পুরো শরীর চুলকায়। মূলত মাদ্রাসায় পড়াশোনা করে আরও অনেক ছাত্রদের এরকম হইতেছে। স্ক্যাবিসের কারণে প্রচণ্ড চুলকানি ও শরীরে অস্বস্তি বোধ হয়। ধুলাবালি, অপরিষ্কার কাপড়, ঘনবসতি সম্পূর্ণ এলাকায় দীর্ঘ সময় অবস্থান এবং পরিচ্ছন্নতার অভাবই এর মূল কারণ বলে জানান চিকিৎসকরা। স্ক্যাবিসে আমরা যেটা জোর দিচ্ছি, ওষুধ তো আছে, আমরা ডাক্তারের পরামর্শে ওষুধ ব্যবহার করতে হবে। সবচেয়ে বেশি হলো নিয়মকানুনটা মেনে করতে হয়, যেটা হলো প্রথমে হলো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বলি স্ক্যাবিসে ঠিকমতো ওষুধ ব্যবহার করতে, তারপরে জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কাভার, যে বাসায় যাদের হচ্ছে তাদের সবার বিছানার চাদর, বালিশের কাভার, জামা কাপড় এগুলো আমরা সিদ্ধ করতে বলি। ডাইরেক্ট চুলার উপরে পাতিলে নিয়ে জামা কাপড়গুলো সিদ্ধ করতে বলি। এবং বলা হয় যে বাসায় বা যাদের হচ্ছে স্ক্যাবিস, সে বাচ্চার বাবা মা সহ ওই ফ্যামিলি মেম্বার যে কয়জন আছে সবাইকে একসাথে বলি একই টাইমে একইভাবে ট্রিটমেন্ট নিতে আর সবাইকে পরিচ্ছন্ন রাখতে। এটি সংক্রমণের ফলে ত্বকের ক্ষতি, হার্টের রোগ, এমনকি কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে। শিশুদের স্কুল ও বাসাবাড়িতে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত গোসল করানো, পরিষ্কার কাপড় পরিধান এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে চর্মরোগ স্ক্যাবিস। দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল ও ঘনবসতি সম্পূর্ণ এলাকায় শিশুরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে এই রোগে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই রোগ প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সাদিকা নামসাদ, আমরা গর্ব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির মূল্যবান ভাণ্ডার জাতীয় জাদুঘর। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রতিষ্ঠান একসময় দর্শনার্থীদের কৌতূহল আর জ্ঞানের তৃষ্ণা মেটানো গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে দিনে দিনে কমে আসছে দর্শনার্থীদের আগ্রহ। একদিকে প্রযুক্তির অভাব, অন্যদিকে নতুনত্বের সংকট, সব মিলিয়ে একঘেয়েমি পরিবেশে হারিয়ে যাচ্ছে জাদুঘরের আকর্ষণ। তবু এখনও কেউ কেউ সন্তানদের নিয়ে আসেন ইতিহাস জানতে, শিখতে। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল জাতীয় জাদুঘর, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় দিনে দিনে যেন কমে আসছে এর প্রতি মানুষের আগ্রহ। জাতীয় জাদুঘরে বছর দশেক আগেও প্রতি বছর গড়ে 6 লাখ দর্শনার্থী আসতেন, কিন্তু করোনার পরবর্তী সময়ে নানা সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে এখনও কেউ কেউ পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে, শেখাতে সন্তানদের নিয়ে জাদুঘরে আসছেন। এক জাদুঘরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশের চিত্রটাকে ওরা দেখতে পারবে। ওদেরকে আগে আমি খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় নিয়েছি, কিন্তু এখন পুরো বাংলাদেশটাকে তারা জানতে পারছে। প্রথম বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে এই পর্যন্ত এখনও ওদেরকে সবগুলো জিনিস দেখাতে পারি নাই, আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো। কেমন লাগলো তোমার এখানে এগুলো দেখতে পেরে? ভালো। এখানে কি আরো আসবা তোমার বাবার সাথে ঘুরতে? জি। তোমার বন্ধুদের বলবা না এখানে আসতে? জি। এই মাটির হাড়ি পাতিল দেখছি, বিভিন্ন পশু পাখি দেখছি। এখানে আগে আসছিলা? না। কেমন লাগলো তুমি যে কিছু দেখতে পারলে এখানে? ভালো। তুমি তোমার বন্ধুদের আসতে বলবা এখানে? তবে তাদের অভিযোগ, বছরের পর বছর জাদুঘরের পরিবেশে তেমন কোনো পরিবর্তন নেই। নেই আধুনিক প্রযুক্তির সংযোজন, নেই নতুন কোনো আয়োজন কিংবা থিম ভিত্তিক প্রদর্শনী। এর আগে আমি মেবি 3 বছর আগে আসছি। আচ্ছা, মানে এর আগে যখন আসছিলাম আর আজকে যে আসলে মানে কোনো নতুনত্ব অথবা মানে আগের থেকে নতুন কোনো কিছু আপডেট করা হয়েছে এরকম কিছু দেখেছেন কিনা? না না, ওইরকম কোনো কিছু আপডেট করা হয় না, এরকম কোনো কিছুই চোখে পড়ে নাই। যদি আরও নতুনত্ব কোনো কিছু আনতো তাহলে আমাদের নিজেদের আগ্রহ হতো, আমাদের বাচ্চাদের আগ্রহ হতো। গত বছর আসছিলাম, সেখান থেকে এই বছরও প্রায় সেমই আছে। শুধুমাত্র আর্কিটেকচারের কোনো লাইক গ্লাস বা নিদর্শনগুলোকে একটু ফুটিয়ে তোলা হয়েছে, এছাড়া তেমন কোনো নতুন নিদর্শন আনা হয়নি। ব্যস্ততার কারণে আমাদের সাথে সরাসরি কথা বলতে না পারলেও দেশীয় দৈনিক পত্রিকায় দেওয়া এক মন্তব্যে জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসী বলেন, জাদুঘর মার্কেটিংয়ে কিছুটা ঘাটতি আছে।
বিশেষজ্ঞরাও বলছেন প্রচার প্রচারণার অভাব, যুগোপযোগী কর্মসূচির সংকট এবং উপস্থাপনার একঘেয়েমি দর্শনার্থীদের আগ্রহ কমিয়ে দিয়েছে। অন্যদিকে জাদুঘর কর্তৃপক্ষ এই ধীরগতির জন্য করোনা মহামারী, রাজনৈতিক অস্থিরতা এবং সড়ক অবরোধের মতো সামাজিক বাধাগুলোকেই দায়ী করছে। জাতীয় জাদুঘর যেমন আমাদের অতীত ঐতিহ্যের ধারক, তেমনি এটি ভবিষ্যতে প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। তবে তার জন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও সমন্বিত অভিজ্ঞতা নিশ্চিত করা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। 19 মাস ধরে চলমান হামলায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এখন পর্যন্ত কেড়ে নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি শিশুর প্রাণ। 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল, যার ফলে তীব্র খাবার ও পানির সংকট দেখা দিয়েছে দেশটিতে। দ্রুত ত্রাণ না পৌঁছালে গাজায় 14,000 শিশু মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বিস্তারিত ফারিয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের অবরোধ ও বোমা বর্ষণে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল সরকার। গাজায় আন্তর্জাতিক সংস্থার খাবার মজুদও শেষ হয়ে গেছে। অপুষ্টির কারণে বাড়ছে শিশুদের প্রাণহানির ঘটনা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পথে ঘাটে খাবার খুঁজে বেড়াচ্ছে শিশুরা। গাজা প্রশাসনের দাবি, গত 2 মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ক্ষুধানীতির কারণে 326 জন ফিলিস্তিনি মারা গেছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। আর কিছু না হলেও এই সংকট মৃত্যুতে পরিণত হবে। অসহায় এই মানুষগুলোর কাছে যদি ত্রাণ না পৌঁছায়, তাহলে 48 ঘন্টায় গাজায় 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার। এর প্রায় 11 সপ্তাহ পর সাম্প্রতিক উপত্যকাটিতে খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু সরকার। পরে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, প্রতিদিন গাজায় 100 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা, যদিও দিনে উপত্যকাটিতে 500 ট্রাক ত্রাণ প্রয়োজন। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা ডেস্ক। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা, পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়া তোমরা আমাদের সাথে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 01317088842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।